এখন যে চ্যাপ্টার করাবো ডেথ অফ এ পার্টনার, তার এমসি গুলো করাবো, ঠিক আছে? বেশি নেই, 10-12টা আছে। তো বলছে প্রথম পয়েন্ট বলছে ডেথ অফ এ পার্টনার। ডেথ অফ এ পার্টনার মানে বুঝতেই পারছি কোনো পার্টনার যদি ডেথ হয়ে যায়, ঠিক আছে, কোনো পার্টনার যদি মারা যায়, যে ইনভলভ কি থাকবে, মানে কোনো পার্টনার যদি মারা যায়, মানে কোনো পার্টনার যদি মারা যায় তাহলে কি হবে? তো এই বিজনেসটা মানে পার্টনারশিপ, ডিসলিউশন পার্টনারশিপ মানে অংশীদারির অবসান হবে, ঠিক আছে? অংশীদারি মানে বুঝিস তো, পার্টনারশিপ যারা পার্টনার আছে সেটা পুরো অবসান, ডিসলিউশন হয়ে যাবে। ডিসলিউশন মানে কি বলতে, বন্ধ হয়ে যাবে, ডিসলিউশন মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপর বলছে ডিসলিউশন অফ ফার্ম, ধর তিনজন মিলে বিজনেস করলে এবিসি, ধর মাঝখান দিয়ে ধর সি মারা গেল, তাহলে কি হয়? বিজনেসটা বন্ধ হয়ে যাবে, বিজনেস বন্ধ হয়ে যায়, পার্টনার নতুন করে আবার ব্যবসা করতে পারে, বুঝতে পারলি? বিজনেসটা বন্ধ হয়ে যাবে, তাহলে কি বলে এটাকে, বলা যেতে পারে ডিসলিউশন অফ ফার্ম। ফার্মটা ডিসলিউশন হয়ে যাবে, ডিসলিউশন মানে বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? ডিসলিউশন মানে মানে নর্মাল ভাষায় বললাম বন্ধ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া, দোকান বন্ধ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে ইন হুইচ রেশিও প্রফিট অর লস অর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লাইব্রেরি। আমরা ডেথ করেছিলাম, ডেথ করার সময় দেখি প্রথমে রিভ্যালুয়েশন করতাম না, কিছু কিছু অঙ্কে রিভ্যালুয়েশন করলাম, রিভ্যালুয়েশন করার ফলে লাভ বা লোকসান হতো, লাভ লোকসান কোন রেশিও করতে পারে? ওল্ড রেশিও। নিশ্চয়ই এটা নর্মাল কোশ্চেন, এটা তো অ্যাডমিশনও ওল্ড রেশিও হবে, রিটায়ারমেন্টও ওল্ড রেশিও হবে, ডেথও ওল্ড রেশিও হবে, একই কোশ্চেন। 3 নম্বর, ইন হুইচ রেশিও ডিজিজ পার্টনার্স শেয়ার অফ গুডউইল। মনে কর যে ডেথের অঙ্কগুলো করেছিস, মনে পড়ছে? যেই পার্টনার মারা গেছিল, যেই পার্টনার মারা যাচ্ছিল তার গুডউইল বের করছিলাম না, তার গুডউইলটা বের করছিলাম, যত টাকা মারা মানে যে পার্টনার মারা গেল তার গুডউইল ক্যালকুলেট করলাম, গুডউইল ক্যালকুলেট যে টাকাটা বেরোলো সে টাকাটা কাদের মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছিল? বাকি যারা বেঁচে ছিল তাদের মধ্যে। কোন রেশিও? গেনিং রেশিও। আমি কোশ্চেন পড়িনি এখন, এবার কোশ্চেনটা পড়ো। বলছি ইন হুইচ রেশিও, কোন রেশিওতে ডিজিজ পার্টনার শেয়ার অফ গুডউইল, ডিজিজ পার্টনারের যত টাকা শেয়ার অফ গুডউইল ছিল সেটা অ্যাডজাস্ট করতাম কোন রেশিওতে? কন্টিনিউইং পার্টনারের মধ্যে গেনিং রেশিও। রিটায়ারমেন্টও এই কোশ্চেন থাকতে পারে, রিটায়ারমেন্টে এখানে ডিজিজ পার্টনারের জায়গায় কি লেখা থাকবে? রিটায়ারিং পার্টনার, রিটায়ারিং পার্টনার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি? গেনিং রেশিও। 4 নম্বর, অ্যাট দ্য টাইম অফ ডেথ অফ এ পার্টনার, যেই সময় কোনো পার্টনার মারা যাচ্ছে তখন জেনারেল রিজার্ভ, অ্যাকুমুলেটেড প্রফিট, অ্যাকুমুলেটেড লস, কোন রিজার্ভ করতে হয়? ওল্ড রেশিও। একই কোশ্চেন, রিটায়ারমেন্টও ছিল এই কোশ্চেনটা। নেক্সট 5এরটা, ইফ গুডউইল ইজ রেজ অ্যাট ইটস ফুল ভ্যালু। রেজ মানে দেখানো, রেজ মানে কি বললাম? দেখানো। গুডউইল তুই যদি বইতে পুরো ভ্যালুতে দেখাস, ফুল ভ্যালুতে দেখাস, at the time of death of a partner and now is to be written off the capital account. এ তো রিটায়ারমেন্টের কোশ্চেন চলে দিচ্ছে, পুরো সেম কোশ্চেন রিটায়ারমেন্ট এই কোশ্চেনে করা হতো। যখন কোনো পার্টনার মারা যাবে বা যখন কোনো পার্টনার বেরিয়ে যাবে তখন আমরা কি করি? গুডউইলটা বইতে দেখাই পুরনো রেশিওতে, আর রাইট অফ করি কোন রেশিওতে? নিউ রেশিওতে। গুডউইল বইতে দেখাতে হয় পুরনো রেশিওতে, আর গুডউইল বই থেকে রাইট অফ করতে হয় নিউ রেশিওতে। কিন্তু এটাই বলেছে, গুডউইল বলেছে দেখাচ্ছি ওল্ড রেশিওতে, তাহলে বুঝবো কোন রেশিওতে? নিউ রেশিও, ঠিক আছে? তো তাহলে এখানে কারেক্ট আনসার হবে নিউ রেশিও। এই সেম কোশ্চেনই থাকবে, রিটায়ারমেন্ট সেম কোশ্চেনই থাকবে এমসিকিউ। 6টা, অন হোয়াট বেসিস অফ ডিজিজ পার্টনার শেয়ার অফ প্রফিট টিল হিজ ডেথ কম্পিউটেড। আচ্ছা, আমি করিয়েছিলাম এটা, মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর। তোকে কোশ্চেনে ব্যালেন্স শিট দিয়েছে 31শে ডিসেম্বর, মনে কর 31 ডিসেম্বর ব্যালেন্স শিট দিয়েছে। তোর কোনো একজন পার্টনার মারা গেছে ধর 30শে এপ্রিল, তাহলে ও কত মাস আরো ব্যবসা করেছে? 4 মাস। তাহলে 4 মাস ব্যবসা করলে তার উপর প্রফিট প্রফিট ক্যালকুলেট করতে হবে। এই প্রফিট ক্যালকুলেট করার জন্য তোদের দুটো মেথড শিখিয়েছিলাম, দুটো মেথড শিখিয়েছিলাম। এই দুটো মেথড কি কি মনে নেই? ভুলে গেছিস? দুদিন আগেই করালাম। একটা টাইম বেসিস হয় আর একটা টার্নওভার বেসিস হয়। একটা টাইম বেসিস হয়, একটা টার্নওভার বেসিস হয়। দুটো অঙ্ক করেছিলাম, একটা টাইম বেসিসের উপর হয়, একটা টার্নওভার বেসিসের উপর হয়। টার্নওভার বেসিস কি করে? মনে কর দেখ আগের বছর ওই সময় কি সেল ছিল, ঠিক আছে? এগুলো সব করেছিলাম। একটা টাইম বেসে হয় আর একটা টার্নওভার বেসে হয়। এখানে অপশন কি দিয়েছে? বলছে শুধুমাত্র টাইম বেসে হয়। দেখ এই যে এটা করলি এটা টাইম বেসিস, এটা টাইম বেসে করলি, কিন্তু কখনো কখনো টার্নওভার বেসেও করতে হয় যদি কোশ্চেনে ইনফরমেশন থাকে। তাহলে টাইম বেসে হতে পারে আর টার্নওভার বেসে হতে পারে। একটা অঙ্ক করেছিলাম টার্নওভার বেসে, তাহলে দুটোই কিন্তু ঠিক। তুই যদি শুধু বলি টাইম বেসিস, না ভুল, টাইম আর টার্নওভার দুটোই কারেক্ট। 7টা, অন দ্য ডেথ অফ এ পার্টনার দ্য অ্যামাউন্ট অফ জয়েন্ট লাইফ পলিসি শুড বি ক্রেডিটেড টু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বলছে ভালো করে শুনবি, কোনো পার্টনার যদি মারা যায়, এবার দেখ ওদের তিনজনের নামে একটা পলিসি নেওয়া আছে, জয়েন্ট লাইফ পলিসি নেওয়া আছে, পলিসির টাকা তো সবার পাও না, টাকা তো সবার পাও না। দ্য অ্যামাউন্ট অফ জয়েন্ট লাইফ পলিসি শুড বি ক্রেডিটেড টু দ্য ক্যাপিটাল। কার কার মধ্যে ক্রেডিট করো? সবার মধ্যে, সবার মধ্যে ক্রেডিট বলেছে, ভালো করে শোন। কার কার মধ্যে ক্রেডিট করো? সবার মধ্যে। অল পার্টনার্স ইনক্লুডিং ডিজিজ পার্টনার্স, সবার মধ্যে করতে হবে, করতে হবে। তাহলে 8 নম্বর, সেকশন 37, এই কোশ্চেনটা অঙ্ক করাতে কি বারবার বারবার বলতাম। সেকশন 37,
কি বলছে অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 37 কি বলা হয়েছে, যে পার্টনার মারা যাচ্ছে, যে পার্টনার মারা যাচ্ছে তার যে অ্যামাউন্ট ডিউ ছিল সেই টাকাটা কার অ্যাকাউন্টে ট্রান্সফার করতাম, মনে পড়ে? এক্সিকিউটরস অ্যাকাউন্টে। মনে পড়ছে যাদের যে মারা যেত তার অ্যামাউন্টটা কার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে? এক্সিকিউটরস অ্যাকাউন্টে। এবার টাকা পেমেন্ট করতে যত দেরি হবে তার উপর ওকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? এক্সিকিউটরসকে 6% ইন্টারেস্ট, 6%, এখানে এটাই বলেছে। তারা বলেছে নয়টা এ বি সি আর পার্টনার্স ইন আ বিজনেস শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 2:1, এ বি সি তিনজন বিজনেস করে রেশিও ছিল 2:1। সি মারা গেছে, সি মারা গেছে, দেখ সি কবে মারা গেছে? 31শে মার্চ মারা গেছে সি। সি মারা গেছে কবে? দেখ সি মারা গেছে 31শে মার্চ 2023। দ্য প্রফিট ফর দ্য ইয়ার 22-23 কত বলছে? প্রফিট ফর দ্য ইয়ার 22-23 70,000। ঠিক আছে, বলছে হোয়াট উইল বি দ্য শেয়ার ইন প্রফিট অফ বিজনেস পার্টনার সি। এখানে সির প্রফিট কত হবে? এখানে সির প্রফিট কত বলছে বল? সি কত? 2 4 আর 1 5, 70কে 5 দিয়ে ভাগ কর, 14,000 টাকা। সিম্পল জিনিস হচ্ছে, এ তো সিম্পল জিনিস, কোশ্চেন দিয়ে সিম্পল কোশ্চেন, 70,000 টাকা। তারপর 10এরটা এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিট দ্যাট রেশিও 4:3:2, মানে ওল্ড রেশিও ছিল এটা। পি মারা গেছে, পি মারা গেছে কবে? 30শে এপ্রিল মারা গেছে পি। ঠিক আছে তো, আর প্রফিট বলেছে কবে? 31শে ডিসেম্বর 2022। আগের অঙ্কটা কি ছিল বলতো? যেদিন যেদিন ব্যালেন্স শিটটা করেছে সেই দিনই মারা গেছে। আর এখানে ব্যালেন্স শিট দিয়েছে এই তারিখে, আর ও মারা গেছে 30শে এপ্রিল, মানে ক মাস পর মারা গেছে? 4 মাস। তাহলে 4 মাসের প্রফিট ক্যালকুলেট করতে হবে। বলছে আগের বছর প্রফিট ছিল 72,000 টাকা, 12 মাসে, তাহলে 4 মাসে কত করে যেটা বেরোবে। এবার বির শেয়ার কত? 4 আর 3 7 আর 2 9, 3/9। ঠিক আছে, 3কে 12 দিয়ে কাটলে 4, এই 4 4 কাটলাম, 72কে 9 দিয়ে ভাগ করলে কত? 8,000 টাকা। কারেক্ট অ্যান্সার 8,000। করাইনি ওগুলো ক্লাসে? কোচিং করিয়েছে। দেতের অঙ্ক দেবে না পরীক্ষা এইভাবে, হয়তো তোকে দেতের কোনো অঙ্ক নেই, এরকম ছোট এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে তো, 11টা বলছে এ বি এন্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 3:1। দ্য ফার্ম হ্যাড টেকেন জয়েন্ট লাইফ পলিসি। ওই একই কথা, ফার্ম একটা পলিসি নিয়েছে এবং মারা গেছে কে? এ মারা গেছে, এ মারা গেছে। ঠিক আছে তো, হোয়াট উইল বি দা শেয়ার, হোয়াট উইল বি দা শেয়ার অফ জয়েন্ট লাইফ পলিসি হবে? এর মধ্যে এর পাওনা কত? এ তো মারা গেছে, এর পাওনাটা বল। এই 60,000 টাকার মধ্যে এর কত টাকা পাবো? 3 ভাগ, 3 2 5 আর 1 6, 60,000 60,000 ভাগ 6 করলে 10, 10,000 ইন্টু 3 মানে 30,000 টাকা। এবার কারেক্ট আছে, সিম্পল কোশ্চেন দিচ্ছে, একদম সিম্পল কোশ্চেন দিচ্ছে। 12টা ওই একই কোশ্চেন, 6% এর কেসটা বলেছে, বুঝিস তো? কোনটা বলেছে 6% এর কেসটা? কবে আসলো পরীক্ষায়? দেখ 15 আর 19। এই কোশ্চেনটা বুঝেছিস? কমন, এটা কমন কোশ্চেন 6%। আমি কোশ্চেনই বললাম না, দেখ যে পার্টনার মারা যাচ্ছে তার অ্যামাউন্টটা কার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে? এক্সিকিউটরস অ্যাকাউন্টে। টাকা পেমেন্ট করে যত দেরি করবে তার উপর ওকে 6% ইন্টারেস্ট দিতে হবে পারা নামে। তারপরে দেখ ইজি কোশ্চেন পর, ওই দেখ অলরেডি বারবার করে বললাম, দুবার বললাম কথাটা, দুবার বলেছি এক্সিকিউটার্স বলেছি। আর আমরা যখন ডেটের অঙ্ক করতাম এক্সিকিউটার্স অ্যাকাউন্ট খুলতাম, কখন খুলতাম? কোনো পার্টনার যদি মারা যেত তার টাকাটা কোথায় ট্রান্সফার করা হতো? এক্সিকিউটার্স অ্যাকাউন্টে। এখানে এটাই বলেছে, বলছে দ্য পার্সন ইন হুজ অ্যাকাউন্ট, কার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতো? যে ডিজিজ পার্টনার যে মারা যেত তার ডিউটা কার অ্যাকাউন্ট ট্রান্সফার করা হতো? এক্সিকিউটার্স অ্যাকাউন্টে। দেখ লেখা আছে, অন্য কোনো দেখাই দরকার নেই। তো বলছে কি আফটার ডেথ অফ এ পার্টনার, কোনো পার্টনার মারা গেল, তাহলে মারা গেলে যে প্রফিট বা লস হয় না, রিভ্যালুয়েশন, সেটা কাদের মধ্যে ভাগ করা হতো? বলতে কি কোনো একজন পার্টনার মারা গেছে, ঠিক আছে, মারা যাওয়ার সময় যদি কোনো অঙ্কে রিভ্যালুয়েশন করতাম, তো সেই রিভ্যালুয়েশন কার মধ্যে ভাগ করতাম? যে মারা যেত তার মধ্যে ভাগ করতাম, নাকি যারা বেঁচে ছিল তাদের মধ্যে ভাগ করতাম, নাকি সবার মধ্যে ভাগ করতাম? সবার মধ্যে। বেশ হয়ে গেল, অল দ্য পার্টনার্স। এই পরীক্ষায় দিয়েছে এই সমস্ত কোশ্চেন, দেখ 18 সালে দিয়েছে এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় দেখ। তুই দেখ কোশ্চেন গুলো না পড়েও তুই পারছিস, যে কোশ্চেন গুলো পরীক্ষা শেষ। ঠিক আছে তো, এমসিকিউ যথেষ্ট ইজিই দেয়, কোনো খুব একটা টাফ দেয়। এই দেখ একবার এসএকিউ দিয়েছিল, কি এসএকিউ দেখ, এমসিকিউ করে জানলে এসএকিউ এগুলো করতে হলো না। কি বলেছে? ইন হুইচ অ্যাকাউন্ট, 9 নম্বরটা বলছে, ইন হুইচ অ্যাকাউন্ট দ্য অ্যামাউন্ট পেবল টু ডিজিজ পার্টনার ইন ট্রান্সফার, কি হবে? এক্সিকিউটারস। ঠিক আছে তো, আর দুটো চ্যাপ্টার বাকি আছে এমসিকিউ করা, পরের দিন করাবো রিটায়ারমেন্ট আর হচ্ছে ইস্যু অফ শেয়ার। এমসিকিউ গুলো করাবো, বাকি সব শেষ।